ছোটবেলায় আমাদের পিং পং বল সবার খুব একটা বিস্ময়ের জিনিস ছিল। যখন উপর থেকে ফেলতাম অনেকবার সে এরকমভাবে ড্রপ খেত বা লাফাতো। তো ওই লাফানোর সময় কি ফিজিক্স হয় বা লাফানোর সময় কি কি ঘটনাগুলো ঘটে, এটা নিয়ে মূলত আমরা আজকের পর্বটা আয়োজন করেছি। এবং তুমি মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে বুঝবে যে একটা পিং পং বল ড্রপ করা আর একটা টেনিস বল ড্রপ করা আর একটা রাবার ডিউস বল ড্রপ করা বা নর্মাল একটা ক্রিকেট বল ড্রপ করা, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কি কি পরিবর্তন হয় বলের, এইটা একটু আমরা চট করে দেখে ফেলি। চলো, আমাদের আজকের টপিকটার নাম বল রিবাউন্ডিং। ওকে, তোমরা যেমন একটা শব্দ উচ্চারণ করো বাউন্স, আসলে বাউন্স শব্দটা থেকে রিবাউন্ড শব্দটা বেশি ব্যবহৃত হয় বই খাতাতে, আর আমরা বলি হচ্ছে বাউন্স, বাট পার্থক্য খুব একটা নেই। তুমি রিবাউন্ডও বলতে পারো, বাউন্সও বলতে পারো। তো টপিকটার নাম তাহলে বল বাউন্স। ওকে, সামথিং লাইক দিস। তো একটা জিনিস খেয়াল করো, সেটা হলো একটা বলকে যখন আমি উপর থেকে জাস্ট ছেড়ে দেই, ওকে, সে যত নিচের দিকে নামে বলে কি গতিশক্তি আস্তে 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 বাড়তে থাকে, এবং ঠিক যেখানে সে আঘাত করে ওই পয়েন্টে এসে তার গতিশক্তির মান কিন্তু সব থেকে বেশি হয়, রাইট? তো এইখানে কি হয়, একটা ব্যাপার খেয়াল করো, এই বলটা যখন জাস্ট ড্রপ করবে ভাব, মানে সারফেসের সাথে যখন তার টাচ লাগবে, তখন এই পৃষ্ঠের সাথে একটা ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল কাজ করবে। অর্থাৎ নিউটনের থার্ড ল মনে আছে তো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে ফুটবলটা যখন পৃষ্ঠে এসে আঘাত করে, তখন পৃষ্ঠ কিন্তু সাথে সাথে ফুটবলকে একটা প্রতিক্রিয়া বল প্রদান করে। এই দুটো বল কিন্তু সমান, যেটা আমি তোমার এখানে লিখে দিয়েছি। দেখো, এই যে নীল কালার এবং লাল রং দিয়ে যেটা তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা মূলত ক্রিয়া প্রতিক্রিয়া বল হিসেবে তুমি চিন্তা করতে পারো। ঠিক এই মোমেন্টে বলের শেপটা কিন্তু পারফেক্ট গোল থাকে না। বলটা তো আমরা জানি একদম মোটামুটি রাউন্ড একটা জিনিসটা, গোল একটা জিনিস, বাট যখন সে ধাক্কাটা খায় তখন বলটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যায়। ওকে, একটু খেয়াল করো, এই যে বলটা যেখানে আমাদের কন্ট্যাক্ট হয়েছে বা যেখানে আমাদের ধাক্কা লাগছে, ওইখানে এসে দেখছো বলটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। তো চ্যাপ্টা হওয়ার মানে কি, বলটার মধ্যে খানিকটা স্প্রিংয়ের মতন ব্যবহার হয়েছে না? স্প্রিংয়ে কি হয়, আমরা স্প্রিংকে যদি সংকোচন করি স্প্রিংয়ের মধ্যে, তখন শক্তি জমা হয়। এখন এই বলটা কিন্তু আবার রিবাউন্ড করে। কেন করে দেখো, প্রথমত বলের একটা গতিশক্তি ছিল কিনা? ছিল, উপর থেকে আসছে, গতিশক্তি আছে। যে মোমেন্টে বা যে সময়ে বলটা ভূপৃষ্ঠে আঘাত করলো, ঠিক ওই সময়ে এই যে গতিশক্তিটা ছিল বলের মধ্যে, এই গতিশক্তিটা এই বলে বিভব শক্তি আকারে সঞ্চিত হয় বলের মধ্যে কিন্তু। কারণ বলের যে সাইজ স্প্রিংয়ের মতন, এই বলটা সংকুচিত হয়ে যায় কোন জায়গাতে, যেখানে সংস্পর্শ হয়েছে ঠিক ওখানে। এটাকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বল। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে হলো যে স্থিতিস্থাপক বিভব শক্তি। ওকে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এটা মূলত হয় স্প্রিংয়ে, টেনিস বল বা বেলুন, এই সমস্ত পদার্থের মধ্যে যারা সংকোচন প্রসারণ হতে পারে। এবার আর একটা ছোট্ট লাইন দেখো, লেখা আছে যে প্লাস থার্মাল এনার্জি। আচ্ছা, এই থার্মাল এনার্জি কোন জায়গা থেকে আসবে বলো তো? থার্মাল এনার্জি আসার মূল কজ, যেখানেই ফ্রিকশান হয় সেখানে অবশ্যই কিছু পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার কথা না? পৃথিবীতে কোনো কিছু তো 100% বা 100% কর্মদক্ষ না, তাই না? তাহলে আমার বলের মধ্যে যে পরিমাণ শক্তি ছিল তার একটা অংশ নষ্ট হয়ে যাবে না? রাইট, তার মানে আমার কিছু পরিমাণ শক্তি কিন্তু এই সংস্পর্শের সময় নষ্ট হয়ে যাবে বা তাপে কনভার্ট হবে। ওকে, তো জিনিসটা খানিকটা এরকম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে হলো মহাকর্ষীয় বিভব শক্তি। ইনি হচ্ছে বস। একটা বলকে আমি ওপর থেকে মনে করো ধরছি, ধরে ফেলে দিব, তাহলে এখানে তার মধ্যে মহাকর্ষীয় বিভব শক্তি আছে। সে যত নিচের দিকে নামবে তার মধ্যে তত বেশি পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যোগ হতে থাকবে। যে মোমেন্টে বলটা সারফেসে টাচ করলো বা মাটিতে আঘাত করলো, তখন এই গতিশক্তি দুই ভাগে ব্যয় হবে। কিভাবে? একটা হবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে, মানে স্থিতিস্থাপক বিভব শক্তিতে, আর একটা অংশ হচ্ছে নষ্ট হয়ে যাবে, যেটা তাপ আকারে আসলে বাদ হয়ে যাবে পুরা। এটা আমাদের পুনরুদ্ধার করার কোনো সুযোগ নাই। এই যে বলটা এবার সংকোচন থেকে আবার প্রসারণ হয়, তখন বলটা কিন্তু আবার কিছুটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে কনভার্ট হয়, এবং তারপরে কিছুটা তাপও হয়। তো এই তাপটা আমরা পুনরুদ্ধার করতে পারি না। তারপর কি হয়, এই গতিশক্তির ফলে সে আবার ভূমি থেকে নিক্ষিপ্ত হয়। তার মানে সে আবার নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে। তাহলে এক ঝলকে যদি আমি বলি, একটা বলকে উপর থেকে ফেলছি,
কী হবে? বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, গতিশক্তি গতিশক্তি গতিশক্তি, জাস্ট যখন ধাক্কাটা লাগলো তখন এই গতিশক্তিটা বলের মধ্যে বিভব শক্তি আকারে কনভার্ট হলো স্থিতিস্থাপক বিভব শক্তিতে। পরে এই স্থিতিস্থাপক বিভব শক্তি আবার কনভার্ট হবে গতিশক্তিতে, এবং পৃষ্ঠ থেকে বলটা আবার রিবাউন্ড করে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যে হাইট থেকে বা যে উচ্চতা থেকে বলটা ফেলছিলে ও কিন্তু কখনোই ওই উচ্চতায় আর পৌঁছাতে পারে না যদি তুমি তাকে নর্মালি ছেড়ে দাও। এভাবে মনে করো ছেড়ে দিছো, সে জাস্ট হয়তোবা যেখান থেকে তুমি ছাড়ছো তার অলমোস্ট অনেক কাছ পর্যন্ত যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি যেখান থেকে ছাড়া হয়েছে ওই পর্যন্ত কিন্তু সে যেতে পারে না। কেন বলো তো? ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে কিছু পরিমাণ তাপশক্তি আমাদের নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একটা ড্রপের প্রতিটা পয়েন্টে যদি আমরা ছবি ক্লিক করতে থাকি ক্যামেরাতে, তখন ছবিটা দেখতে খানিকটা এরকম হবে। বেশ, ছবিটা আমার খুব পছন্দ। আমি এই হাইট থেকে বলটা ছেড়ে দিছি, দেখো প্রত্যেকবার এই যে আসছে ড্রপ করে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গেছে, হাইটটা কিন্তু কম, তারপর আবার কম হাইটে গেছে, তারপর আবার কম হাইটে গেছে, তারপর হয়তো একটা পর সে থেমে যাবে। এই বলটা কতবার ড্রপ করবে এটা ডিপেন্ড করে বলের স্থিতিস্থাপকতার উপর। ওই যে প্রথমে বললাম না ক্লাসের শুরুতে, পিং পং বল, তো পিং পং বলের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা আর রাবার বলের স্থিতিস্থাপকতা কিন্তু ভিন্ন। এই জন্য পিং পং বল অনেকবার বাউন্স করে আর রাবার বল কিন্তু এতবার বাউন্স করতে পারে না। এর মূল কারণ দুইটার স্থিতিস্থাপকতা আলাদা। তো একটা মানে কি বলা যেতে পারে সায়েন্টিফিক টার্ম আছে, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটাকে আমরা নর্মাল ই দ্বারা প্রকাশ করি। যারা ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে বিন্দুমাত্র পড়াশোনা করেছে তারা অবশ্যই অবশ্যই এই টার্মটা কোনো না কোনো দিন শুনেছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটাকে বাংলায় বলা হয় বেগ পুনরুদ্ধার গুণক। পুনরুদ্ধার মানে কি? যে বেগ কী পরিমাণ আমার পুনরুদ্ধারিত হতে পারে। তো এটা বের করার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়ে হলো, একটা রুট আছে দেখছো, রুট ওভার রিবাউন্ড হাইট ডিভাইডেড বাই ড্রপ হাইট। কথাটা মানে কি দেখো, রিবাউন্ড করে সে যে হাইট পর্যন্ত গেল আর যেখান থেকে তুমি ছাড়ছিলে এই দুইটা উচ্চতার যে অনুপাত তার বর্গমূল করলেই তুমি রিবাউন্ড বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন পেয়ে যাবে। যেমন ধরো তাকে এই বলটাকে তুমি ফেলছিলে 8 মিটার থেকে, ওকে খেয়াল করো, ধরো 8 মিটার থেকে ফেলছিলে এবং সে বাউন্ড করে মনে করো 3 মিটারে উঠলো, ওকে, তাহলে রিবাউন্ড হাইট কতটুকু? রিবাউন্ড হাইট হচ্ছে 3 মিটার আর ড্রপ হাইট মানে হলো 8 মিটার। তো এই ক্ষেত্রে আমাদের ই এর মান কত হবে বলতে পারবা? এই ক্ষেত্রে আমাদের ই এর মান হবে হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই 8। তার মানে ই এর মান, একটা কথা মাথায় রাখতে হবে যে ই এর মান সবসময় লেস দ্যান 1 হবে, সবসময়। ই এর মান যত কম, ওকে, সে তত কম উচ্চতা পর্যন্ত আরোহণ করতে পারে। এই দুইটা চিত্রের দিকে একটু খেয়াল করো। এখন দেখো এইটা একটা ড্রপ, এই যে এটা একটা ড্রপ বোঝাচ্ছে যে এভাবে ড্রপ খেয়েছে বস্তুটা, আবার এটাও কিন্তু একটা ড্রপ। বাট এই দুটো ড্রপের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, লক্ষ্য করছো? বলো তো কোন ড্রপটা খুব দ্রুত শেষ হয়ে গেছে? কোনটা বলো, কোনটা? 2 নাম্বারটা, রাইট? তার মানে E2 বা এই যে সিচুয়েশনটা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের লস বেশি হয়েছে, রাইট? লস বেশি হয়েছে। কোন ধরনের লস? হিট লস বা ভাইব্রেশন লস, এই ধরনের লস এই ক্ষেত্রে বেশি হয়েছে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই যে দুইটা চিত্র, প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্র, কোন ক্ষেত্রে বেগ পুনরুদ্ধার গুণক বেশি বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বেশি, তুমি আনসার দিবা প্রথমটার ক্ষেত্রে। কারণ দেখো প্রথমটায় ড্রপ কিন্তু অনেকবার হয়েছে আর দ্বিতীয়টা কিন্তু ড্রপ বেশিবার হয়নি। দ্বিতীয় ড্রপগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর প্রথম ড্রপটা কম শেষ হয়েছে। তার মানে আমরা বলতে পারবো যে E1 মানে প্রথমটার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা বেগ পুনরুদ্ধার গুণক বেশি। কার থেকে বেশি? 2 নাম্বার সিচুয়েশন থেকে বেশি। অর্থাৎ আমি এটা বলতে পারবো যে আমার এই যে হাইটটা বা এই যে ড্রপটা দেখানো যাচ্ছে, এই ড্রপটা হয়তো বা পিং পং বলের জন্য, আর নিচের যে ড্রপটা দেখা যাচ্ছে এটা হয়তো বা আমাদের নর্মাল একটা রাবার বলের জন্য। তার মানে একটা বলের স্থিতিস্থাপকতা মূলত এই বলটা কতবার ড্রপ করতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি আশা করি তোমরা এই যে রিবাউন্ডিংয়ের যে ঘটনাটা, এটা মোটামুটি বুঝতে পারছো যে একটা বস্তুর রিবাউন্ড আসলে কার উপর নির্ভরশীল। ওকে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, খোদা হাফেজ, টাটা। Thanks for watching, my dear. Like, share,
and subscribe.